আঙ্কেলের সাথে খালি কথা বলে। কোন আঙ্কেলের সাথে? জানি না, আঙ্কেলের নাম জানি না। তোমার আম্মু যাওয়ার সময় কি তোমাদের কিছু বলে যায় নাই? বলছিল দোকানে যাইতেছে, তারপরে বাবা রাত্রেবেলা আসছে, বাবার কাছে জিজ্ঞেস করছে আম্মু দোকানে গেছিল নাকি, বাবা বলে দোকানে আসে নাই। তোমার আম্মু চলে ফোন দিতে গেছে, কাউ ওই যে লক করা ছিল মোবাইল। মা মা আমাদেরকে আগেই মারতো, খালি ফোনে কথা বলে, এই যে কাছে গেলে মারে, বাবা যা বলে শুনে না। এখানে কই? এরা তোমার আম্মু গত 26/10/2025 আমার ওয়াইফ লুনা খানম, পিতা নীলুমুল্লাহ, গ্রাম আশফর্দি, থানা নরকান্দা, জেলা ফরিদপুর, আমার 3টা বাচ্চাকে রেখে বাসায় রেখে আমার নগদ 5 লক্ষ টাকা, 5 ভরি স্বর্ণ গহনা, বাসার গুরুত্বপূর্ণ জিনিস এবং 10 লক্ষ টাকা তার বাবার সাথে লেনদেন করার একটা স্ট্যাম্প এবং আরও গুরুত্বপূর্ণ জিনিস সহকারে আমার মেয়েদের বাসায় রেখে একতরফা ডিভোর্স দিয়ে সংঘবদ্ধ অপরাধ জগতের সাথে জড়িয়ে তার মা বাবা দ্বারা প্রভাবিত হয়ে ঢাকায় এসে সে এখন আত্মগোপনে আছে। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে, বিচারপতি সহ দেশবাসীর কাছে আমি বিচার চাচ্ছি। এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমার যে ওই যে বিদেশে মানে ইটালি নেওয়ার জন্য আমার শ্বশুর ইটালিতে থাকেন, তো আমাকে ইটালি নেওয়ার জন্য 10 লক্ষ টাকা আমার কাছে নেন। তো আমি সেজন্য 10 লক্ষ টাকা আমার ওয়াইফ এবং আমার শাশুড়ির কাছে আমি ওই 10 লক্ষ টাকা দেই 3 কিস্তিতে। 2019 সালে জানুয়ারি মাসে টাকাটা প্রথম কিস্তি লেনদেনে 3 মাসের ভিতরে আমি পরিশোধ করি কিস্তি 10 লক্ষ টাকা। সেই টাকা কিছুদিন যাওয়ার পরে বছরখানি যাওয়ার পরে সেই টাকা আমাকে বিদেশও নিতে পারে না, কস দেয় বিভিন্ন করোনা এটা ওটা বহির্বিশ্ব খারাপ, তার জন্য সে বিদেশে নিতে পারে না, প্লাস আমার টাকাও আমি রিটার্ন চাই। যদি আমার 2-3 বছর যখন হয়ে গেল তখন আমার টাকা রিটার্ন দেন, আমি যার মধ্যে টাকা রিটার্ন দিয়ে দিই, সবার কাছে ফেয়ার থাকি। সেটাও করে না এবং টাকাও নিতে পারে না, বিদেশ নিতে পারে না। তো ওই টাকাটা আবার আমার 10 লক্ষ টাকা আমার শাশুড়ি নিয়ে ভেঙে ফেলে টাকাটা শ্বশুর হাতে না পৌঁছলে শ্বশুরও বিদেশ থেকে ক্ষিপ্ত। তো এই দুজনের মধ্যে টানা আসলার ভিতরে মনে করেন যে আমার সাথে ওই যেহেতু আমার টাকা ফেরত না, তো এইটা নিয়ে আমার শাশুড়ি চিন্তা করছে যদি এখন এই টাকা পয়সা যদি আমি ফেরত না দিতে পারি আর আমি বিদেশে না দিতে পারি, তাহলে জামাই, তাহলে আমার যেহেতু আপন জামাই, তাহলে এই যে এ লোক ছাড়বে না, বা এরকম আজকে না হোক কালকে এক সময় আমাদের মানে বড় ধরনের আমরা একটা অসামাজিক হয়ে যাবো। এটা চিন্তা ভাবনা করে মেয়েরা দিয়ে এই অপরাধ জগতের সাথে ইন্ট্রোডিউস করাইয়া এবং আরও ষড়যন্ত্র করাইয়া মেয়েকে তার বাড়িতে নিয়ে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে নিয়ে যত ধরনের মানে কান পড়া, তত ধরনের ব্রেন ওয়াশ, তত ধরনের এমনকি স্কোলোপিন স্বল্প দীর্ঘমেয়াদী ব্যাপার প্রয়োগ করা হয়েছে আমার ওর মাকে, আমার ওয়াইফকে, ওই যাতে তার পক্ষে কথা বলার জন্য। এটা জানেন যে স্কোলোপিন একটা কি মাদক? হ্যাঁ, করাইছে আমার শাশুড়ি এবং ওই অপরাধের সাথে যারা জড়িত তারা, আমার শাশু শ্বশুর। এখন এইটা করাইয়া তার থেকে ব্রেন থেকে আমার ওয়াইফের ব্রেন থেকে টোটাল মনে করেন যে আর আমাকে এবং মেয়ে তিনটাকে আউট করে দিয়েছে, দিয়ে অপরাধ জগতের সাথে জড়াইয়া ডিভোর্স করাইয়া ঢাকায় চলে আসছে। আগে খুবই ভালো ছিল, শুধু ভালো না অনেক ভালো ছিল। আমি 14 বছর সংসার করার পর আমি আমার সাথে যথেষ্ট রেসপেক্টেবল এবং আমি হ্যাপি ছিলাম। যদিও অনসানিক আমি শ্বশুরবাড়ি দ্বারা হ্যাপি ছিলাম না, ওয়াইফ দ্বারা হ্যাপি ছিলাম বলে ওয়াইফকে কখনো আমি কোনোভাবে আমি হেও বা কোনো ছোটো বা কোনো প্রশ্ন না করতাম না। অন্য ধরনের সংসার করতেছে এটা আমি 100% শিওর না, কারণ যেহেতু সে ঘরে 3টে বাচ্চা রেখে স্বামীকে ডিভোর্স দিয়ে এবং ইয়ে করে মানে সব কিছু আত্মসাৎ করে চলে আসছে। স্বামীকে ডিভোর্স দিয়ে বাচ্চা রেখে আসা মানেই একজনের সাথে অবশ্যই এর পিছনে কোনো কেউই এর সাথে আছে। তো সেটা আমি যেহেতু আমি নিজ চোখে দেখিনি, আমি এটা ওইভাবে বলতে পারবো না। তবে আমি ওই যেখানে সে কাজ করছে মানে চাকরি করতো, আইসে যেখানে ঢাকা যেখানে অপরাধের সাথে জড়িত যাদের সাথে তারা কারণে উঠছে, ওখানে আমি যে তাকে পাওয়ার পরে আমি তাকে বসছি যে ওখানে সে একজনের সাথে ইন্ট্রোডিউস, এবং একজন না, যেহেতু ফেসবুক গ্রুপিং, ফেসবুকের সাথে সে ইন্ট্রোডিউস ছিল অপরাধের সাথে, ওই ফেসবুকটা ছিল অপরাধ জগতে। হ্যাঁ, ওই তাদের সাথে জড়াই গেলে এবং কয়েকজনের সাথে সে সম্পর্ক লিখতো, এরকম একটা মনে হতো। প্রেমিকের সাথে আছে ওই যে আমি ওখানে যে পাওয়ার পরে আমি শিওর হয়েছি কিছু, মানে তাও 100% না। ওখানে তার মুখের কথা ছিল যে আমি শুধু আমার চাকরির জন্য আমি একটা স্বামীর নাম ধরছি। এটা কীভাবে সম্ভব? ওটা চাকরির জন্য স্বামীর নাম ধরা লাগে? আমার স্বামী আমারটা ইউজ করলে যেহেতু আমি আমাকে খাইছে বলে যে ওখানে যেটা করছে। এখন যেহেতু অপরাধের কথা, তাদের ষড়যন্ত্রের কথা, তাদের বিভিন্ন কথা বিভিন্নভাবে আসতে পারে। সে যেটা বলে সব স্যাটিসফাই হয়, বা যেটা সে বলে খুশি হয়, যেটা সে বলে মানুষকে বোকা বানাইতে পারে, তার সেটা করতেছে। কিন্তু আসল বিষয়টা তা না। বিয়ের আগে তো বিয়ে হয়েছে 2012 সালে, তখন আমার বউ মানে 12 সালে কথা, 2012 সালে অনেক আগে, তখন আনুষ্ঠানিকভাবে বিবাহ, হঠাৎ করে বিবাহে আমার প্রেম বা ভালোবাসার এরকম কিছু না, বিবাহটা মানে আনুষ্ঠানিকভাবে। অভাবী না তাদের স্বভাব, কারণ সে একজন আদম ব্যবসায়ী, সে একজন মানে বাটপার, সে একজন এরকম না হলেও কয়েকজনের কাছে টাকা নিয়ে সে নিতে পারে নাই। আর যেহেতু সে নিতে পারে নাই, সেটা আমার পদে আমি বুঝতে পারছি যে আমার পর সে নিতে পারবে না,
আমাকে আমি তো জামাই, তো আমার এটা নাও হতে পারে। আর তো আমার ওয়াইফ এত রিকোয়েস্ট করতেছে বিদেশ গেলে তো আমরা তো আরও ভালো একটু জীবনযাপন করতে পারবো, আমরাও চলে যেতে পারবো, এমনকি আমার ফ্যামিলির সহ সে নিয়ে যাবে, এরকম একটা অফার সে দিচ্ছিল। কতদিন আগে গেছে বা আইন 25 রাস্তায় গেছে? আইনের রাস্তায় জিডি করা হয়েছে। আর আইন বলতে আরও এরকম আমি কোনো আইনের রাস্তা যাই নাই। আর স্থানীয় প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, টিওনো, থানা ওসি যায়নি, আবার ওই জেলা প্রশাসন আইনের কাছে জান না তো এখানে আসছি। আইনের কাছে যাই আমি আইনে কোনো সুরা পাইনি। সবার কাছে যাওয়ার পরে যে তাদের কাছ থেকে যে ভাষ্য পাইছি, যে বউ নিয়ে গেছে টাকা, স্বামীর টাকা নিয়ে যেতে পারে, এর জন্য বোন নামে মামলা হবে না, আর এইসব মামলা দৌড়ে আপনার লাভ নাই কে বলেছে? বলেছে আইনের লোকজন, আদালত বলছে, থানা পুলিশ বলছে, এবং জেলা প্রশাসক সাহেব উনি চেষ্টা করছে যথেষ্ট যে দুটা আবার ইন্ট্রোডিউস করে দেওয়া যায় কিনা, অনেকবার চেষ্টা করবার সে ব্যর্থ হয়েছে। পরে সে বলছে না আমি পারলাম না, পরবর্তী স্টেপ আপনার যেটা করার আপনি সেটা করেন। তো পরবর্তী আমি অনেকদিন অপেক্ষা ছিলাম, 6 মাস পরে যে আমি গণমাধ্যমে আসছি, আমার ফেসবুকে ওয়ালে আমি দিচ্ছি 6 মাস পরে, যাতে 6 মাস পরের থেকে কিন্তু চলে যাওয়ার পর এই তারিখ থেকে 6 মাস পরের থেকে আমি আমার ওয়ালে দেওয়া শুরু করছি অপরাধ, যে একটা পর একটা কী ধরনের অপরাধ। আমার সেরে যাবার একবার কথা নেই, 3টে বাচ্চা রেখে গেছে, এটা তার কাছে কি মনে হচ্ছে জানি না, আমার কাছে তো আমার অনেক বড় মানে একটা বড় অপরাধ মনে হচ্ছে। 3টে বাচ্চা রেখে এটা পুরুষের কাছে চলে গেছে, একটা মহিলা, তো এটা কি এটা বাবার সম্ভব? এটা পুরুষ মানুষের কখনো সম্ভব না 3টে বাচ্চাকে ভরণ পোষণ করা, মানে ভরণ পোষণ না করলাম, যে দেখভাল করা, এদের গোসল করা, খাওয়া দাওয়া করা, এদের স্কুলে নেওয়া, এদের দৈনিক যে ওয়ার্ক পারমিট, এটা কীভাবে সম্ভব? এভাবে পালন করছি, এভাবেই সংসারে আমি যে রান্না করি নিজে ওদের গোসল করাই, বড়জন বড় সে একটু করে, ওরা পারে না, ওর করে দেওয়া লাগে, সবাই নিজেরা আস্তে আস্তে করা শিখতেছে এখন। আশপাশে মানুষ আসলে আমরা আগের থেকে ঢাকা থাকতাম, মাঝখানে 3 বছরের জন্য আমি চলে গেছি গ্রামে মুকসুদপুরে। ঢাকার ভালো লাগলো না, ঢাকা আমি যে এলাকায় ছিলাম আশকোনাতে, তখন ওই জায়গায় আমার একটা ছোটোখাটো শোরুম ছিল, তো ওখানে শোরুমটা আমার আনডেভেলপ হয়ে যায়, ওই এলাকা যখন ভেঙে নষ্ট করতে আমার ব্যবসা ওখান থেকে মানে হয়ে যায়, ব্যবসায় আমি একটু লস হই। তো ওখান থেকে আমি শিফট করে মুকসুদপুর চলে যাই, বড় একটা শোরুম পাই, 1000 স্কয়ার ফিট একটা শোরুম পেয়েছিলাম, গার্মেন্টস, রেডি গার্মেন্টস, ওটা সহকারে আমি কিনা, তারপরে ওখানে ব্যবসা শুরু করি 3 বছরের জন্য। সেটা 19 সালে, 2023 সালে, 2022 সালের লাস্টের দিকে হতে পারে, সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে, আর 2026 সালে ঘটনা ঘটলো। এই টাইমটুকু আমি মুকসুদপুরে ছিলাম। তারপরে ঘটনা যখন শেষ হয়ে যায়, এইরকম অবস্থা করে আমাকে সর্বশান্ত করে চলে আসে, তখন আমি ওই শোরুম বিক্রি করে দিয়ে, যারা আমার কাছে টাকা পাইতো, মহাজন টাকা পাইতো, বা ওই যে আপনার হাত লোন করা ছিল, ব্যাংক লোন কিছু করা ছিল, এনজিও করা ছিল, এই টাকাগুলো সাথে স্ট্যান্ড বাই যে টাকা পাই। এখন সুস্থ আছে না অসুস্থ আছে ওর সাথে আমার কথা না, আমি জানি না, তবে সুস্থ আছে, সম্ভবত সুস্থ আছে। না আসতে চাইলে নিব না, তাকে নিব আনুষ্ঠানিকভাবে আদালতের মাধ্যমে আসতে হবে, আইনের মাধ্যমে আসতে হবে। যদি সে মেয়েদের সাথে আসতে চায় তবে সে আসবে না, জীবনে কোনদিন আসবে না, এই ধরনের সে ওয়াদা সে বারবারই করে গেছে, এখনও সে অত কারো মাধ্যমে করতেছে। কিন্তু সে আসলে আমি যাকে নিব, সে এখন ফেয়ার আছে কিনা, 12 জায়গায় সংসার করতেছে। কোনো মনোমালিন্য ছিল তার? মনোমালিন্য পরে হয়েছে, আগে হরাই যেত এই ব্যাপার নিয়ে সে আমাকে এত উত্তেজিত করতো। লাস্টে যখন সে চলে যাবে, তার মার প্ররোচনায়, তার আত্মীয় স্বজনের প্ররোচনায়, যেহেতু সে তার মেয়ে ওখানে রাখবে না, তাকে যতগুলো নেগেটিভ সেন্স তাদের প্রয়োগ করার কথা সবগুলি প্রয়োগ করে আমাকে লাস্টে খেপাইছে। কীভাবে খেপাইছে? যেমন আমি একটা ভাতকে অপচয় করতে খুব কষ্ট পাই, তখন সে রান্না করে মানে অনেক রান্না করে সে ভাতগুলো ছড়াইতো আমাকে উত্তেজিত করার জন্য। তখন কিছু গালাগালি সে খাইতো, কিছু অপমান অপদস্থ, স্বাভাবিক কিনা। মাথার চুলগুলো এলোমেলো করে রাখতো, সেখান থেকে খাবার সময় চুল পাইতাম, একটা অবকাশ। মানে আমি উদাহরণ দিচ্ছি, যেটা গণমাধ্যমে বলা উচিত না, আমি আমার ব্যক্তিগতভাবে এটা বলতেছি। এরকম কিছু উগ্র কথা কাজ করতো আমার সাথে, যেটা আমাকে খেপাইতো। তো সেটা আমি পরে বুঝছি, যখন চলে যাওয়ার পরে বুঝছি আমাকে খেপাইছে, আমি খেপছি এই জন্য। কেন আমি খেপছি? তো আমি খেপতাম। হ্যাঁ, মাসুদুজ্জামান, পিতা আব্দুল খালিক মাতুব্বর, গ্রাম কুমারদিয়া, পোস্ট অফিস চাঁদহাট, থানা নগরকান্দা, জেলা ফরিদপুর।